নাম নরেন্দ্রনাথ মিত্র। নাম ছোট গল্পে লেখক অসীমের নাম নিয়ে বিড়ম্বনার ছবি এঁকেছেন। অসীম। রেশনের দোকানদার বিষ্ণু, পেট কাটা মূর্ধন্যয় হস্য, বিষ্ণু দাস বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের একজন ভদ্রমহিলার বাড়িতে অসীমকে একটি কাজ ঠিক করে দেয়। রেশনের দোকানদার বিষ্ণু দাস বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের একজন ভদ্রমহিলার বাড়িতে অসীমকে একটি কাজ ঠিক করে দেয়। সেখানে গৃহস্থ বাড়ির নানা কাজ অসীমকে করতে হতো। বাড়িতে ওই মহিলা ছাড়া দুটি নাবালিকা মেয়ে ও এক বৃদ্ধা ছিলেন, যাদের দেখাশোনার জন্য একজন বিশ্বাসী লোকের দরকার ছিল। সেখানে গৃহস্থ বাড়ির নানা কাজ অসীমকে করতে হতো। বাড়িতে ওই মহিলা ছাড়াও দুটি নাবালিকা মেয়ে ও এক বৃদ্ধা ছিলেন, যাদের দেখাশোনার জন্য একজন বিশ্বাসী লোকের দরকার ছিল। বিষ্ণু দাস অসীমকে কাজটি করার কথা বলে, কিন্তু অসীম মনে করেছিল বিষ্ণু দাস তাকে কোনো অফিসের বা দোকানের একটা কাজ দেখে দেবে। চাকুরের কাজ করতে অসীম মোটেই রাজি নয়। কিন্তু বিষ্ণু দাস অসীমকে কাজটি করার কথা বলে, কিন্তু অসীম মনে করেছিল বিষ্ণু দাস তাকে কোনো অফিসে বা দোকানে একটা কাজ দেখে দেবে। চাকরের কাজ করতে অসীম মোটেই রাজি নয়। সে ব্রাহ্মণের ছেলে, বয়রফলাকার হয় ম মূর্ধন্যয়কার র, ব্রাহ্মণের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। তাই আত্মসম্মানের কথা ভেবে সে ওই কাজে আপত্তি করে। তয়ম আত্ম দন্তস্ব ময়ময় আকার দন্তন্বয়কার র, আত্মসম্মানের কথা ভেবে সে ওই কাজে আপত্তি করে। বাড়ি ফিরে সব কথা মাকে খুলে বলে অসীম। সব কথা শুনে মা নিজের শারীরিক অসুস্থতার কথা বলে অসীমকে চাকরিটা করতে বলেন। মা মাইনের কথা জিজ্ঞাসা করায় অভিমান করে বলে যে সে ওসব কিছু জানে না। বাড়ি ফিরে সব কথা মাকে খুলে বলে অসীম। সব কথা শুনে মা নিজের শারীরিক অসুস্থতার কথা বলে অসীমকে কথা বলে অসীমকে চাকরিটা করতে বলেন। মা মাইনের কথা জিজ্ঞেস করায় অভিমান করে বলে যে সে ওসব কিছু জানে না। পরদিন যথাসময়ে হাঁটতে হাঁটতে অসীম পৌঁছে যায় বিটি রোডের সরকারি এস্টেটের হাউসিং এস্টেট, তো এখানে স্টেটের দেখছি, এস্টেটের সরকারি হাউসিং এস্টেটের 3 তলার মিসেস চৌধুরীর বাড়িতে। তাকে দেখে খুশি হয়ে মিসেস চৌধুরী সবকিছু বুঝিয়ে দেন। তাকে আর আপাতত মাসমাহিনা 15 টাকার কথাও বলেন। সেই সঙ্গে থাকার ঘর, খাওয়া দাওয়া ও জামা কাপড়ও দেওয়া হবে জানান। আর অসীম নামটা শুনে কেমন মনে গভীর আর তার অসীম নামটা শুনে কেমন যেন গম্ভীর হয়ে যান মিসেস চৌধুরী, কারণ মাত্র 3 মাস আগে গত হওয়া তার স্বামীর নামও ছিল অসীম। তাই চাকরির খাতিরে বাধ্য হয়ে অসীমকে নাম বদলাতে হলো। তার নতুন নাম হলো গোবিন্দ। নতুন নাম অসীমের পছন্দ না হলেও মেনে নিতে হলো। সবাই অসীমের সঙ্গে ভালো ব্যবহার করে, কাজে ভুল হলে শুধরে দেয়। বাড়িটির অন্য দুটি মেয়েও বেশ শান্ত। অসীমের সঙ্গে তারা ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। বৃদ্ধ ঠাকুমা সারাদিন পুজোর ঘরে কাটালেও অসীম কখন কি করছে না করছে তার উপর কড়া নজর রাখেন। সব সময় অসীম বাড়ির বিভিন্ন ঘরগুলো ঘুরে ঘুরে দেখে। অসীম জানতে পারে প্রয়াত বাড়ির কর্তা অসীম চৌধুরীর নানা গুণ ছিল। অদন্তস্বয় দীর্ঘই ম অসীম চয় ঔকার ধয় হস্যৌ রয় দীর্ঘই র, চৌধুরীর নানা গুণ গয় হস্যৌ মূর্ধন্য গুণ ছিল। তিনি ভালো সেতার বাজাতে পারতেন, শিকারের শখ ছিল তার,
অভিনয় করতে ভালোবাসতেন। তাহলে কি কি গুণ ছিল তার? তিনি ভালো সেতার বাজাতে পারতেন। শিকারের শখ ছিল, শিকার তালবস্যয় হস্যই কয়াকার র, আর শখ দন্তুস্ব খ। আর অভিনয় করতে ভালোবাসতেন। অসীম মনে মনে ভাবে একই নাম হওয়া সত্ত্বেও তার সঙ্গে ওই মানুষটার কত পার্থক্য। দন্ত স তয়ে তয়ে বয় একার ও। সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। লেখাপড়ায় অসীমের আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী তাকে নাইট স্কুলে ভর্তি করে দেবার কথা চিন্তা করেন। একদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি থাকায় বিকেলবেলায় তার সঙ্গে এক ভদ্রলোক ও এক মহিলা দেখা করতে আসেন। অতিথিদের চা ও খাবার করতে ব্যস্ত হয়ে পড়ে অসীম। হঠাৎ কোনো একটা দরকারে মিসেস চৌধুরী ডাকেন অসীমকে, কিন্তু অন্যমনস্ক অসীম ডাক শুনতে পায় না। অনেকবার ডাকার পর সাড়া না পেয়ে মিসেস চৌধুরী অসীমের কাছে গিয়ে তাকে তিরস্কার করেন। তয় হস্যই র দন্তস্বয় কয়াকার র। অসীম জানায় তার নামটি বানানো, আসল নাম না হওয়ায় সব সময় মনে থাকে না। এরপর অসীম সারাদিন মুখ ভার করে থাকে, কাজ করে যায় আপন মনে। পরের দিন বৃদ্ধা ঠাকুমা অসীমকে এভাবে মুখ ভার করে থাকতে দেখে থাকতে মানা করে। দুপুরে নিস্তব্ধ বাড়িতে মাঝে মাঝে ঠাকুমা অসীমকে ডেকে গল্প করেন। কথায় কথায় তিনি জানতে পারেন অসীম মাঝে মাঝেই সাইকেল নিয়ে তার মাকে দেখতে যায়। একথা জানতে পেরে বৃদ্ধা ছেলের অসীমের কথা মনে পড়ে, চোখে জল আসে। ঠাকুমা স্নেহ পরবশ ঠাকুমা স্নেহ পরবশ দন্তস্বয় দন্তন্য একার হ স্নেহ পর ব তালবস্য। ঠাকুমা স্নেহ পরবশ হয়ে জানায় যখন মিসেস চৌধুরী ও মেয়েরা বাড়িতে থাকবে না, তখন তিনি তাকে অসীম বলেই ডাকবেন। আসলে ওই নামটা তার খুব বলতে ইচ্ছে করে, কিন্তু ছেলে অসীমের স্মৃতি মনে পড়লে ব্যথায় বুক ফেটে যায়। অসীম কিছু বলে না, কেবল চুপ করে তাকিয়ে বৃদ্ধার দিকে এগিয়ে গিয়ে বসে। এবার মিনিংস। রেশন সরকার কর্তৃক নির্ধারিত দোকান, সেখান থেকে কম দামে চাল ডাল ও অন্যান্য খাদ্যশস্য বন্টন করা হয়। গৃহস্থ, গৃহে থাকে যে মধ্যবিত্ত শ্রেণী। ঠিকেজি, যারা নিয়মিত মাইনের বিনিময়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে দেয়। নাবালিকা, 18 বছরের কম বয়সী মেয়ে। বেয়ারা, অফিসের পিয়ন বা দপ্তরি। কিউ, কিউ মানে লাইন, কর্মব্যস্ত, কাজে ব্যস্ত। সাধ্য মানে ক্ষমতা। খুঁতখুঁতে খুঁতখুঁত, উন্নাসিক ভাব। বামুন মানে ব্রাহ্মণ। বয়রফলা আকার হয় ম মূর্ধন্য ব্রাহ্মণ। জুটিয়ে মানে জোগাড় করে। বস্তির মানে দরিদ্র মানুষজনদের থাকার জন্য ছোট ছোট ঘর বিশিষ্ট অস্বাস্থ্যকর এলাকা। বৃত্তান্ত মানে বর্ণনা, ব মূর্ধন্যয়ের দন্তন্বয় আকার। অভিমান, অভিমান মানে রাগ করা। গম্ভীর, গম্ভীর মানে গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন, গণ্ডির ধ্বনি বা স্বর। দীর্ঘশ্বাস, কোনো কারণে একসঙ্গে অনেকটা শ্বাস বের হওয়া। সেকেলে, আগেকার দিনের। রাজি, সম্মত। মিশনারি, খ্রিস্টান ধর্ম প্রচারক, কয়রাফলা হস্যই খ্রিস্টান হবে, খ্রিস্টান ধর্ম প্রচারক সংস্থা। আগলায় মানে রক্ষা করে। জপ তপ, ঠাকুরের পূজার্চনা। ধর্মগ্রন্থ, ধর্ম বিষয়ের গ্রন্থ। অবসর, অবকাশ বা ছুটি। ফেরিওয়ালা মানে সম্বর্ধনা, দন্তস্ব ময়বধ হয়রের দন্তনয় আকার। সেতার, তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। 10 জনের একজন মানে বিশেষ ব্যক্তি। নাইট স্কুল মানে কর্মব্যস্ত মানুষের জন্য রাত্রিকালীন বিদ্যালয়। অসভ্যতা, সভ্য নয় এমন। স্পর্ধা, সাহস। অন্তর অন্তর মানে মাঝে মাঝে। সাড়া শব্দ মানে আওয়াজ।
ইতস্তত মানে দ্বিধা বা আমতা আমতা করা, খদ্দেরদের মানে ক্রেতাদের, বেয়ারাগিরি বেয়ারার কাজ, সমবয়সী সমান বয়স যাদের, ক্লান্তিতে মানে শ্রান্তিতে বা অবসাদে, অন্যমনস্ক অন্যদিকে মন যার। এইবার কোয়েশ্চেন আনসার্স। রেশনের দোকানের বিষ্ণু দাস অসীমকে কাজটা ঠিক করে দিল। অসীমকে বিষ্ণু দাস কোন কাজ তাকে ঠিক করে দিয়েছিল? বিষ্ণু দাস তাকে কেন কাজ ঠিক করে দিল? কাজটি সম্পর্কে অসীমের কি ভাবনা ছিল? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে অসীম দত্তের বাগানের নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে অসীম দত্ত বাগানের শহীদ কলোনির বস্তি ঘরের বেকার ছেলে। নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে অসীম দত্ত হল বাগানের শহীদ কলোনির বস্তি ঘরের বেকার ছেলে। সে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। বাড়িতে তার অসুস্থ বৃদ্ধা মা। রেশনের দোকানের মালিক বিষ্ণু দাস তাকে বিটি রোডের ধারে সরকারি হাউসিং কলোনিতে মিসেস চৌধুরীর বাড়িতে 15 টাকা মাস মাইনের বাড়ির কাজের লোক হিসেবে কাজ ঠিক করে দেয়। বিষ্ণু দাস ছিল অসীমের বাবার বন্ধু। সাংসারিক অভাব অনটনের জন্য অসীম কদিন ধরে কাজ কাজ করছিল। তাছাড়া মিসেস চৌধুরীও বাড়ির কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে খুঁজছিল। উভয়ের তাগিদের জন্যই বিষ্ণু দাস অসীমকে একটা কাজ ঠিক করে দেয়। বয়স্বই তালবস্যয় বয় আকার দন্তস্বয় দীর্ঘই। কাজটি সম্পর্কে অসীমের সঠিক ধারণা ছিল না, তবে বিষ্ণু দাস জানিয়েছিল যে ভদ্র মহিলার বাড়িতে সব রকম কাজই করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা করার দরকার সবই করতে হবে অসীমকে। মাসিক বেতন 15 টাকা। নেক্সট কোয়েশ্চেন। তোকে ওসব করতে হবে না। বক্তাকে কাকে ওসব করতে হবে না? তাকে কোন কাজগুলো করতে হবে না? ওসব ছাড়া আর কোন কোন কাজ করতে হবে? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে বক্তা রেশনের দোকানের মালিক বিষ্ণু দাস। সে একথা অসীমকে বলেছে। দত্তপুকুরের অধিবাসী বেকার অসীমকে ওসব কাজ করতে হবে না। জল তোলা, বাসন মাজা, যা মেয়েদের কাজ তা অসীমকে করতে হবে না, কারণ তার জন্য মিসেস চৌধুরী বাড়িতে ঠিকে ঝি রেখেছেন। অসীমকে বাড়ির প্রায় সব কাজই করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার সবই করতে হবে অসীমকে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, তাই বাড়ির দেখভালের দায়িত্ব তারই। অসীমকে একটু ইতস্তত নেক্সট কোয়েশ্চেন। অসীমকে একটু ইতস্তত করে বলল। অসীম কাকে বলল? অসীম ইতস্তত করে কি বলল? সে ইতস্তত করলো কেন? একথার পর উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম ছোট গল্পে অসীম ইতস্তত করে রেশনের দোকানের মালিক বিষ্ণু দাসকে বলল। অসীম ইতস্তত করে বিষ্ণু দাসকে বলল যে বিষ্ণু কাকা হয়তো তাকে কোনো দোকানে টোকানে একটা কাজ ঠিক করে দেবেন, অন্তত কোনো অফিসে টফিসে। যদি একটা বেয়ারার কাজ হতো তবে সে খুশি হতো। অসীম ইতস্তত করলো কারণ সে বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই বাড়িতে চাকরের কাজ তার মনটা মেনে নিতে পারেনি। অসীম ভেবেছিল লোকের কাছে বলা যায় এমন একটা কাজ বিষ্ণু কাকা দেখে দেবে। হাজার হোক বিষ্ণু কাকা অসীমের বাবার বন্ধু ছিলেন তো। কর্মব্যস্ত বিষ্ণু কাকা ক ময়রেফ কর্ম বয়জাফলা দন্তস্বয়ত। কর্মব্যস্ত বিষ্ণু কাকা একটু বিরক্ত হয়ে বললেন যে তার রেশনের দোকানে কোনো কাজ খালি নেই। তাছাড়া অফিসে বেয়ারাগিরি পাওয়াও বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার যতটুকু সাধ্য হয় করছেন। তার যদি পছন্দ না হয় তবে সে যেন চাকরিটা না নেয়।
নেক্সট কোয়েশ্চেন, মনটা একটু খুঁতখুত করছিল অসীমের। মনটা খুঁতখুত করছিল কেন? কোন প্রসঙ্গে অসীমের এমন অবস্থা হয়েছিল? এরপর সে কি করে? সে সময় মনটা খুঁতখুত করা কি তার উচিত? অসীম ব্রাহ্মণের ছেলে, তার উপর সে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। সত্ত্বেও হলেও বাড়ির চাকরের কাজ করতে তার মনটা খুঁতখুত করা স্বাভাবিক। অন্তত লোকের কাছে বলা যায় এমন একটা কাজ বিষ্ণু কাকা জুটিয়ে দেবে সে ভেবেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাড়ির চাকরের কাজ জোটায় মনটা স্বাভাবিকভাবে খুঁতখুত করছিল তার। অসীমের একটা কাজের খুব দরকার ছিল। অসুস্থ মা বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু অসুস্থতার জন্য মা আর রোজ কাজে যেতে পারেন না। তাই একটা চাকরির খুব দরকার, যে কোনো চাকরি। এই প্রসঙ্গে এই উক্তি। রেশনের দোকানের বিষ্ণু কাকার কাছ থেকে অন্য কোনো কাজের সন্ধান না পেয়ে অসীম বাড়ি ফিরে আসে, মাকে সব কথা জানায়। অসুস্থ মা বাড়ি বাড়ি কাজ করেন, রোজ কাজে যেতেও পারেন না। তাই মায়ের কাছে বাড়ির কাজের লোক অর্থাৎ চাকরের কাজ করতে যে তার সাই নেই সে কথা মাকে জানায়। মা কিন্তু তাকে ওই কাজটা নিতে বলেন, কারণ ওই কাজটা নেওয়া ছাড়া অসীমের কোনো গত্যন্তর ছিল না। গ তয়জফলা দন্তন্বয় তর অগত্যন্তর ছিল না। না, আর্থিক সংকট যখন ভয়ানক তখন খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য একটা কিছু দরকার। তখন অসীমের খুঁতখুত করা উচিত হয়নি, কারণ বাঁচতে হলে, মায়ের চিকিৎসা করাতে হলে একটা কাজ দরকার ছিল, যে কোনো কাজ হোক না কেন। তাছাড়া কত শিক্ষিত ছেলে বেকার হয়ে বসে আছে, আর সে তো ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। তাতে কি তাতে কি কাজই বা জুটবে? এই অবস্থায় ভিক্ষের চাল কাঁড়া আর আঁকাড়া যেমন তেমন কাজ হোক না, তার খুঁতখুত করা উচিত হয়নি। এই অবস্থায় ভিক্ষের চাল কাঁড়া আর আঁকাড়া মানে বুঝতে পারছি না এটা। কয় চন্দ্রবিন্দু আকার রয় আকার কাঁড়া আর আঁকাড়া যেমন তেমন কাজ হোক না, তার খুঁতখুত করা উচিত হয়নি। নেক্সট কোয়েশ্চেন, অসীমের অভিমানের কারণ ছিল। অসীমকে কোন প্রসঙ্গে তার অভিমান হয়েছিল? তার অভিমানের কারণ কি? তার অভিমান হওয়া কি যুক্তিসঙ্গত বলে তোমার মনে হয়? নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পে অসীম দত্তবাগানের শহীদ কলোনির এক বস্তির ছেলে। সে জাতে ব্রাহ্মণ, ক্লাস 7 পাস এবং বেকার। মিসেস চৌধুরীর বাড়িতে চাকরের কাজ করাটা অসীমের অভিপ্রেত নয়, তাই মাকে সে কথা জানায়। অসুস্থ মা জানান যে যে কাজ পাচ্ছে তাই যেন সে করে, কারণ তার শারীরিক অবস্থা ভালো নয়। অর্ধেক দিন কাজ করতে যেতে পারেন, অর্ধেক দিন পারেন না। তাই কাজটা না নিলে তাদের খাওয়া পড়া জুটবে না। এই প্রসঙ্গে অসীমের অভিমান হয়। তার অভিমানের কারণ সে ব্রাহ্মণের ছেলে এবং ক্লাস 7 পর্যন্ত পড়েছে। যদিও সে বেকার, তবুও বাড়ির চাকরের কাজ করাটা তার আত্মসম্মানে বাধে। অফিসের বেয়ারা টেয়ারা হলেও অন্তত লোকের কাছে বলতে পারতো শেষ পর্যন্ত কিনা বাড়ির চাকরের কাজ। তাছাড়া ভাবছিল মা হয়তো বারণ করবে, কিন্তু মা কাজটা করতে বলায় অসীমের অভিমান হয়। অসীমের অভিমান হওয়াটা কিছুটা যুক্তিসঙ্গত। সে ভদ্র ঘরের বামুনের ছেলে, তার উপর ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া জানে, বয়সে তরুণ। এই বয়সে মানুষ কত স্বপ্ন দেখে অনন্ত। এই পড়াশোনায় কোনো দোকানে বা অফিসে বেয়ারার কাজ জুটে যাওয়া অসম্ভব ছিল।
কিন্তু কপাল, বিষ্ণু কাকা বাবার বন্ধু হলেও একটা দোকানে বা অফিসে বেয়ারার কাজে ঢোকাতে পারলেন না, শেষ পর্যন্ত কিনা বাড়ির চাকরের কাজ। তাই অভিমান হওয়াটা তার স্বাভাবিক। নেক্সট কোয়েশ্চেন, তাই বাধ্য হয়ে কাজটা দিতে হলো অসীমকে। কোন কাজটা অসীমকে নিতে হলো? সে এই কাজটা নিতে বাধ্য হয়েছিল কেন? কেন সে প্রথমে কাজটা নিতে চায়নি? কাজ নেওয়ার পর সে কি করলো? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে অসীমকে বিটি রোডের সরকারি এস্টেটের 3 তলার ফ্ল্যাটে মিসেস চৌধুরীর বাড়িতে চাকরের কাজটা নিতে হয়। অসীম এই কাজটা নিতে বাধ্য হয়েছিল কারণ বিষ্ণু কাকা তার জন্য অন্য কোনো কাজ জোগাড় করতে পারেনি। তাছাড়া অল্প সময়ের মধ্যে অন্য কাজের জোগাড় করা সম্ভব ছিল না। শুধু তাই নয়, বাড়িতে মায়ের অসুখ, বাড়ি বাড়ি রোজ কাজে যেতে পারছিলেন না। তাই কাজটি না নিলে তাদের খাওয়া পড়া বন্ধ হওয়ার উপক্রম হতো। তাই বাধ্য হয়েই তাকে মিসেস চৌধুরীর বাড়িতে চাকরের কাজটা নিতে হয়। সে প্রথমে এ কাজটা নিতে চায়নি কারণ তার সংস্কার, সে বামুনের ছেলে, তার উপর ক্লাস 7 পাস। চেষ্টা চরিত্র করলে অন্তত কোনো দোকানে বা অফিসে বেয়ারা টেয়ারার কাজ জুটে যাবে বলে তার বিশ্বাস ছিল। কিন্তু বিষ্ণু কাকা বাবার বন্ধু হয়েও সে সবের কিছুই করতে পারেন না। তাই প্রথমে তার আপত্তি থাকলেও পরে সে নিতে বাধ্য হয়। কাজ নেওয়ার পর সে বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের 3 তলায় মিসেস চৌধুরীর ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। দত্ত বাগান থেকে বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের দূরত্ব প্রায় 1.5 মাইলের মতো। রাস্তাটুকু অসীম হেঁটেই চলে আসে, এর চেয়ে বেশি রাস্তাও সে হাঁটে। মিসেস চৌধুরীর সঙ্গে দেখা করে অসীম। তিনি অসীমকে মন দিয়ে কাজকর্ম করতে বলেন, তাকে আশ্বাস দিয়ে বলেন যে সেখানে তার থাকা খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না। নেক্সট কোয়েশ্চেন, ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। ভদ্রমহিলা কে? তিনি গম্ভীর হয়ে রইলেন কেন? কোন প্রসঙ্গে তিনি গম্ভীর হয়ে রইলেন? তার গাম্ভীর্য কাটল কিভাবে? নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পে ভদ্রমহিলা হলেন বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের 3 তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী অসীমের নামধাম জিজ্ঞেস করেন। অসীম জানায় যে তার নাম অসীম চক্রবর্তী। নামটা শুনেই মিসেস চৌধুরী গম্ভীর হয়ে যান, কারণ তার স্বামীর নামও অসীম, যে মাত্র 3 মাস হলো মারা গেছেন। তাই তিনি একটু গম্ভীর হয়ে তার অন্য কোনো নাম আছে কিনা জিজ্ঞেস করেন। অসীম চক্রবর্তী নামটা শুনেই মিসেস চৌধুরী গম্ভীর হয়ে যায়, কারণ তার স্বামীর নামও অসীম ছিল। 3 মাস আগে তিনি মারা গেছেন। এই প্রসঙ্গে তিনি একটু গম্ভীর হয়ে যান, কারণ ওই নামে ডাকা তার পক্ষে সম্ভব নয়। অবশেষে উপায় একটা বের হলো। তার অন্য কোনো নাম না থাকায় স্থির হলো তার অন্য একটা নামকরণ করতে হবে, কারণ ওই নামে তাকে ডাকা যাবে না। বৃদ্ধ মা ও মৃত ছেলের নাম ধরে ডাকতে পারবেন না। তাই স্থির হলো ঠাকুর দেবতার কোনো একটা নাম, যেমন রাধা গোবিন্দ কিংবা অন্য কিছু। অবশেষে ঠিক হলো অসীমের নাম গোবিন্দ রাখা হবে। তাকে গোবিন্দ বলেই সকলে ডাকবে। অসীমের ওই নামটা পছন্দ নয়, বাবার দেওয়া নামটা বদলাতে সে রাজি ছিল না। যাই হোক, নতুন নামকরণ হওয়ায় গুমোট ভাবটা কেটে যায়। নেক্সট কোয়েশ্চেন, দীর্ঘা বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে উঠে পড়লেন। বৃদ্ধার পরিচয় দাও। তিনি দীর্ঘশ্বাস ফেললেন কেন? কোন প্রসঙ্গে তিনি দীর্ঘশ্বাস ফেললেন? বৃদ্ধার উঠে পড়ার পর কি ঘটল? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে বৃদ্ধা হলেন বিটি রোডে ধারে সরকারি হাউসিং এস্টেটের 3 তলার ফ্ল্যাটের মিসেস চৌধুরীর শাশুড়ি। অসীম নামে তার একমাত্র ছেলে 3 মাস হলো মারা গেছে। বৌমা মিসেস চৌধুরী চাকরি করেন। তার দুটি নাতনি মিশনারি স্কুলে পড়াশোনা করে। ময়হস্যই তালবস্য দন্তন্বয়াকার রয়হস্যই, মিশনারি স্কুলে পড়াশোনা করে। বৃদ্ধার দীর্ঘশ্বাসের কারণ তার ছেলে 3 মাস আগে মৃত্যুর ব্যাপারটা স্মরণে আসা
বৃদ্ধার দীর্ঘশ্বাসের কারণ তার ছেলের 3 মাস আগে মৃত্যুর ব্যাপারটা স্মরণে আসা। দন্তস্বয় ম র মূর্ধন্যয়কার। তার একমাত্র ছেলের মৃত্যুতে বৃদ্ধা শোকাহত। তার একমাত্র ছেলের মৃত্যুতে বৃদ্ধা শোকাহত ছেলের স্মৃতি আঁকড়ে পড়ে আছেন। হঠাৎ কাজের লোক নাম অসীম হওয়ায় বৃদ্ধা একটু অস্বস্তিতে পড়েন, তাই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে পড়েন। ছেলের অকাল মৃত্যুর কথা তার মনে পড়ে যায়। ছেলে অসীম মাত্র 3 মাস আগে মারা গেছে। বাড়িতে কাজের লোকেরও নাম অসীম। সেই মুহূর্তে অসীম নামটা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, এই প্রসঙ্গেই তার দীর্ঘশ্বাস পড়ে। বৃদ্ধা উঠে পড়ার পরে মিসেস চৌধুরী অসীমকে জানালেন যে তার নতুন নাম হলো গোবিন্দ। গোবিন্দ নামটা পছন্দ না হলে চাকরির খাতিরে তা অসীমকে মেনে নিতে হবে। বাড়ির আচার ব্যবহার তার কাছে ভালো বলেই মনে হয়। বরাদ্দ কাজকর্ম সবই করতে হবে। কাজে ভুলচুক হলে মিসেস চৌধুরী বকেন না, বরং হেসেই তা শুধরে দেন। শুরু হয় গোবিন্দ ওরফে অসীম চক্রবর্তীর নতুন জীবন। নেক্সট কোয়েশ্চেন। তবু রাজি হয়ে গেলাম নাম বদলাতে। কে নাম বদলাতে রাজি হয়ে গেল? নাম বদলে তার কি নাম রাখা হলো? সে রাজি হয়ে গেল কেন? নাম বদলানোর ইচ্ছে তার ছিল না কেন? নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পের দত্ত বাগানের বেকার যুবক অসীম চক্রবর্তী তার নাম বদলাতে রাজি হয়ে যায়। কারণ অসীম বাড়ির কারুর নাম ছিল। তিনি 3 মাস আগে মারা গেছেন, তাই ও নামে তাকে ডাকা সম্ভব নয়। অসীম চক্রবর্তী নাম বদলে হলো গোবিন্দ চক্রবর্তী। ঠাকুর দেবতার নাম হলেও গোবিন্দ নামটা অসীমের পছন্দ ছিল। তাছাড়া বাপ মার দেওয়া নামটা বদলাবার ইচ্ছে তার একেবারেই ছিল না। তার নাম বদলাতে রাজি হওয়ার পিছনে ছিল উপস্থিত পরিস্থিতি। চাকরি আর একটা চাকরি তার একটা দরকার, সে যেমন চাকরি হোক। কারণ বৃদ্ধ মা অসুস্থ, তিনি আর আগের মতো বাড়ি বাড়ি কাজ করতে পারেন না। সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ। চাকরি না করলে খাওয়া পড়া জুটবে না। মা ও ছেলে অ অ মা ও ছেলের অস্তিত্ব বিপন্ন হবে। অদন্তস্বয় তয় হস্যই তয় বা অস্তিত্ব বয়হস্যই প দন্তন্বয় দন্তন্য বিপন্ন হবে। তাছাড়া চাকরি করতে এসেছে যখন, তখন কর্তার ইচ্ছায় কর্ম, তাই নাম বদলাতে সে রাজি হয়ে যায়। নাম বদলানোর ইচ্ছে তার ছিল না, কারণ গরিব বাবা অকালে মারা গেছেন। মরার সময় কিছুই দিয়ে যেতে পারেননি, কেবল অসীম নামটা ছাড়া। তাছাড়া প্রতিটি মানুষের কাছেই নামটা তার প্রাণের চেয়ে প্রিয়, সে যেমন নামই হোক না কেন। তাছাড়া গোবিন্দ নামটা ঠাকুর দেবতার হলেও অসীমের একদম পছন্দ নয়। তাই দায়ে পড়ে কায়েতের ভাত খাওয়ার মতো অবস্থায় পড়ে অসীম। তার পৈতৃক নামটা পাল্টাতে রাজি হয়ে যায়। তাই দায়ে পড়ে কায়েতের ভাত খাওয়ার মতো অবস্থায় পড়ে অসীম তার পৈতৃক নামটা পাল্টাতে রাজি হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে। ময় হস্যই তালবস্য দন্তন্য আকার রয় হস্যই। মিশনারি স্কুল বলতে কি বোঝো? মেয়ে দুটি কোন কোন ক্লাসে পড়ে? তারা কার মেয়ে? মেয়ে দুটির স্বভাবের পরিচয় দাও। মেয়ে দুটি স্কুল থেকে এসে কি করে? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে মিশনারি স্কুল বলতে সেই সমস্ত স্কুলকে বোঝায় যে সমস্ত স্কুল কোনো মিশন দ্বারা পরিচালিত। মহাশয় তালবস্য দন্তন্য মিশন দয়বয় আকার রয়াকার দ্বারা পরিচালিত এবং মিশনের আদর্শায়িত। আ দ তালবস্যয় রেফ আকার অন্তস্থ অয়স্যই ত। এই সমস্ত স্কুলে আচ্ছা এই সমস্ত স্কুল ইংরেজি মাধ্যম হয়ে থাকে।
মিসেস চৌধুরীর দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়াশোনা করে। একটি ক্লাস 7-এ, অপরটি ক্লাস 5-এ পড়ে। তারা বিটি রোডে সরকারি হাউসিং স্টেটের 3 তলার মিসেস চৌধুরীর মেয়ে। হাউসিং এস্টেটের 3 তলার মিসেস চৌধুরীর মেয়ে। মেয়ে দুটি দেখতে সুশ্রী ও স্বভাব অত্যন্ত ভালো। দন্তস্বয় হর্ষৌ তালবস্বয় রফলা দীর্ঘই। সুশ্রী ও স্বভাব অত্যন্ত ভালো। অসীমের কাছে গেলে চাকর ভেবে তার সঙ্গে খারাপ আচরণ করে না, তার সঙ্গে কথা বলে, তাকে কোনো সময় তুই বলে না, তুমি বলে সম্বোধন করে। দন্ত ময়বয়কার দন্ত ন সম্বোধন করে কথা বলে। তারা লেখাপড়া ছাড়াও সপ্তাহে 2 দিন গানের মাস্টারের কাছে গিয়ে গান শেখে। তাদের ব্যবহার খুবই ভদ্র। স্কুল থেকে ফিরে এসে তারা বাড়িতে নিজেদের মধ্যে গল্প করে, আবার কোনো দিন মাঠে খেলতে যায়। গানের মাস্টার সপ্তাহে 2 দিন আসেন গান শেখাতে, তারা গান শেখে। তাছাড়া দৈনন্দিন পড়াশোনা তো আছেই। দয়ইকার দন্তন্য দন্তন্য দয় হর্ষই দন্তন্য, দৈনন্দিন পড়াশোনা তো আছেই। স্কুল থেকে ফিরে পরের দিনের ক্লাসের পড়া তৈরি করতে হয়। নেক্সট কোয়েশ্চেন। অবসর সময় অসীম এক ঘরে এই ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। অসীমকে সে কি কাজ করে, তার অবসর সময় কখন, এ ঘর ও ঘরে সে কার কি জিনিসপত্র দেখে, এসব দেখে সে কি ভাবে। অসীম দত্তবাগানের একজন বেকার যুবক। সে বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের 3 তলায় মিসেস চৌধুরীর বাড়িতে চাকরের কাজ করে। দুপুরবেলা তার অবসর সময়, সেই সময় মিসেস চৌধুরী অফিসে থাকেন, তার মেয়েরা স্কুলে পড়ে। বৃদ্ধা মা ঠাকুর ঘরে ব্যস্ত থাকেন। সেই সময়টাতেই সে নিজের খুশি মতো কাটাতে পারে। দুপুরবেলা অসীম এঘর ওঘর ঘুরে ঘুরে নানা জিনিসপত্র দেখে। আলমারি ভরা বাঁধানো বই, সোনার জলে নাম লেখা ইংরেজি অক্ষরে এ চৌধুরী। এছাড়া দেওয়ালে তার ছোট 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 বড় ফটো টাঙানো। গ্রুপ ফটোও আছে বেশ কয়েকটি। তার অফিসের ফেয়ারওয়েলে ফেয়ারওয়েলের ফটোও আছে। ফয়েকার অন্তস্থ আকার র ও অন্তস্থ একার লয়কার র, ফেয়ারওয়েলের ফটোও আছে। মিসেস চৌধুরীর বহু শখ ছিল। তিনি সেতার বাজাতেন। রঙিন ঢাকনাতে সে সেতারটি রয়েছে। শিকার ভালোবাসতেন। নিজের হাতে মারা হরিণের শিং আছে। অভিনয় করতে ভালোবাসতেন। রাজার পোশাক পরা ছবি আছে। অসীম এই ঘর সে ঘর ঘুরে এসব দেখে। অসীম মনে মনে ভাবে, দুটো নামই এক, অথচ কত তফাৎ। একজনের কত গুণ, উম একজন কত গুণের অধিকারী, আর অসীম সামান্য 15 টাকা মাইনে, তারই বাড়ির কাজের লোক। অসীম মনে মনে ভাবে, দুটো নামই এক, অথচ কত তফাৎ। একজন কত গুণের অধিকারী, আর অসীম সামান্য 15 টাকা মাইনের, তারই বাড়ির কাজের লোক। তিনি কত জিনিসপত্র রেখে গেছেন, আর সে কি হবে তার? জীবনটা কি তার এইভাবেই কাটবে? কোনোদিন কি তার কোনো উন্নতি হবে? 10 জনের একজন হতে পারবে কি সে? নাকি এভাবে পরের বাড়িতে কাজ করে দিন যাবে? নেক্সট কোয়েশ্চেন। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। মিসেস চৌধুরীকে অফিস ছুটি থাকার জন্য সেদিন বাড়িতে কারা এসেছিলেন, সেদিন অসীমের সঙ্গে কি ঘটনা ঘটে? মিসেস চৌধুরী বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের 3 তলার বসবাসকারী স্বর্গীয় অসীম চৌধুরীর স্ত্রী। দন্তস্বয় ব গয়ের দীর্ঘই অন্তস্থ, স্বর্গীয় অসীম চৌধুরীর স্ত্রী। তিনি চাকরি করেন। তার 2 মেয়ে মিশনারি স্কুলে পড়ে। বাড়িতে আছেন তার বৃদ্ধা শাশুড়ি। অফিস ছুটি থাকার দিন বিকেল বেলায় একজন ভদ্রলোক একজন মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন। অসীম রান্নাঘরে আগত অতিথিদের জন্য খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল। মিসেস চৌধুরীর বারবার ডাকে সাড়া না পাওয়ায় মিসেস চৌধুরী বারবার ডেকে সাড়া না পাওয়ায় যার পর নাই বিরক্ত হন। অন্তস্থ জয় আকার র প র দুতনয় আকার হর্ষই, যার পর নাই বিরক্ত হন এবং নিজে এসে
তার কারণ জিজ্ঞাসা করেন। ইদানিং ডাকলে প্রায়ই তার সাড়া পাওয়া যায় না। মিসেস চৌধুরী এটাকে অসভ্যতা বলে মনে হয়। অসীম অত্যন্ত নম্রভাবে জানায় যে তার খেয়াল থাকে না গোবিন্দ তো তার আসল নাম নয়, বানানো নাম। অত্যন্ত নম্র অসীম অত্যন্ত নম্রভাবে জানায় যে তার খেয়াল থাকে না গোবিন্দ তো তার আসল নাম নয়, বানানো নাম। তাই ওই নাম ধরে ডাকলে সবসময় মনে থাকে না, তাই ডাকলেও কাকে ডাকছে এই ভেবে সাড়া দিয়ে ওঠা হয় না। মিসেস চৌধুরী আরো রেগে যান। মুখে মুখে জবাব দেওয়াটা তার একেবারেই পছন্দ হয় না। অসীম মিসেস চৌধুরীর রূঢ় ব্যবহারে যার পরনাই দুঃখ পায় এবং মন মরা হয়ে পড়ে, কিছুটা চুপচাপ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। অসীম অবাক হয়ে ভাবে তার জীবনটা কিরকম হবে কে জানে। অসীম অবাক হয়ে যায় কেন, কোন প্রসঙ্গে তার এই অবস্থার সৃষ্টি হয়, তার জীবন নিয়ে চিন্তিত হয় কেন, অসীমের জীবনটা বর্তমানে কিরূপ। নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পের কেন্দ্রীয় চরিত্র অসীম চক্রবর্তী। সে মিসেস চৌধুরীর বাড়ির কাজের লোক। মিসেস চৌধুরীর স্বামীর নামও অসীম, কিন্তু কি ভয়ানক পার্থক্য দুজনের, একথা ভেবেই সে অবাক হয়। দুপুরবেলা অসীমের অবসর সময়। এই সময় সে বাড়ির এঘর ওঘর ঘুরে ঘুরে দেখতে পায় কর্মী পুরুষ অসীম চৌধুরীর নানা কীর্তি। কয় দীর্ঘই তরে ফস্যই। সে তার বাদক, শিকারী, আবার অভিনেতাও তিনি। এই প্রসঙ্গে এই উদ্ধৃতিটি। অসীমের বয়স কম, সারা জীবন তার সামনে পড়ে আছে। মিসেস চৌধুরীর বাড়িতে সামান্য 15 টাকা মাইনের কাজের লোক সে। কি তার ভবিষ্যৎ তা সে নিজেই জানে না। তাকে সারা জীবন এভাবেই কাটাতে হবে? তার জীবনে কি কোনো উন্নতি হবে না? আরো কত ভাবনা, জীবনের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। অসীম নৈরাশ্য তাকে গ্রাস করে। নৈরাশ্য দন্তনয়িকার রয়াকার তালবস্য জফলা, নৈরাশ্য তাকে তয়াকার কয়েকার গ্রাস করে। কি করবে সে ভেবে উঠতে পারে না। নেক্সট। অসীমের জীবনটা বর্তমানে একেবারেই সুখকর নয়। সে মিসেস চৌধুরীর বাড়ির কাজের লোক, মাইনে তার 15 টাকা। এই কাজে না আছে কোনো বর্তমান না ভবিষ্যৎ। এরপর কাজের জন্য তাকে নিজের বাবার দেওয়া নামটাও পাল্টাতে হয়েছে। বাড়িতে মায়ের সুখ সব মিলিয়ে তার বর্তমান অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। তালবস্যয়াকার আশা বয়জফলা ইয় বর্গের জক আশাব্যঞ্জক নয়। নেক্সট কোয়েশ্চেন। মুখে মুখে জবাব দিতে শিখেছিস? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? কে তার মুখে মুখে জবাব দিচ্ছিল? মুখে মুখে সে কি জবাব দিয়েছিল? এরপর কি ঘটে? নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পে বক্তা বিটি রোডের সরকারি হাউসিং এস্টেটের 3 তলার বাসিন্দা মিসেস চৌধুরী, স্বর্গত এ কে স্বর্গীয় এ কে চৌধুরীর বিধবা পত্নী। তিনি একথা তার বাড়ির কাজের লোক গোবিন্দ ওরফে অসীম চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলেছেন। হর্ষৌ দয় দয় একা তালবস্য জফলা। মিসেস চৌধুরীর বারবার ডাকা সত্ত্বেও দন্তস তয় তয় বয় একারও জবাব না দেওয়ায় যার পরনায় ক্ষুব্ধ চক মিসেস চৌধুরী গোবিন্দ চক্রবর্তীকে বকাঝকা করেন। জবাব না দেওয়ার কারণ জিজ্ঞেস করলে অসীম মুখে মুখে জবাব দেয়। মিসেস চৌধুরীর কথার উত্তরে সে জানায় যে গোবিন্দ নামটা তার আসল নাম নয়, দেওয়া নাম। সে তাই সব সময় এই নামটার কথা তার মনে থাকে না, তাই ডাকলেও সাড়া দেওয়ার তাগিদ থাকে না। তাছাড়া নানা কাজে ব্যস্ত থাকার জন্য সবসময় সাড়া দেওয়া সম্ভব হয় না। এরপর গোবিন্দ ওরফে অসীম চক্রবর্তী যার পর নাই দুঃখ পায়, কারণ তিনি বকাঝকা করেন না। কারণ তিনি মানে মিসেস চৌধুরী কখনো বকাঝকা করেন না। তিনি বকলে বড় দুঃখ হয়। অসীম আর কোনো কথা না বলে নিজের কাজকর্মে সেরে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ে। সারাক্ষণ মুখ ভার করে থাকে, ভালো করে কারোর সঙ্গে কথা বলে না। নেক্সট কোয়েশ্চেন। তার দুই চোখ ছলছল করে উঠল। কার চোখ ছলছল করে ওঠে?
কেন তার চোখ ছলছল করে ওঠে? কোন প্রসঙ্গে এমন ঘটনা ঘটে? এরপর কি ঘটে? নরেন্দ্রনাথ মিত্র রচিত নামগল্পে তার বলতে মিসেস চৌধুরীর শাশুড়ি অর্থাৎ স্বর্গীয় দন্তস্বয় ব গয়রেব দীর্ঘই অন্তস্থ স্বর্গীয় অসীম চৌধুরীর বৃদ্ধা মায়ের চোখ ছলছল করে ওঠে। বৃদ্ধার ছেলে 3 মাস হলো গত হয়েছে। সেই ব্যথা বুকে নিয়ে বৃদ্ধা দিনাতিপাত দিনাতিপাত করছেন। অসীম নামটার প্রতি তার মা হিসেবে একটা দুর্বলতা আছে। মনের মধ্যে নামটি ক্ষতের মতো খিচ খিচ করলেও মুখে আনতে পারেন না। বহু দুঃখে পুত্র শোক ভুলে আছেন। হঠাৎ অসীম নামটা শুনে এই শোক উথলে ওঠে এবং তার চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। অতালবস্য রফল হর্ষ দন্তস্ব বর্গের জল অশ্রু সজল হয়ে ওঠে। অসীমের নাম প্রসঙ্গে এই ঘটনাটা ঘটেছিল। গোবিন্দ নামটা দেওয়া, আসল নাম নয়, বানানো নাম। তাই অনেক সময় তা মনে থাকে না, তাই সাড়া দিতে অসুবিধে হয়। কিন্তু তাতে তার দোষ কোথায়? এত নামের বিড়ম্বনা। এই প্রসঙ্গেই লেখকের এই উক্তি। এত নামের বিড়ম্বনা, এই প্রসঙ্গেই লেখকের এই উক্তি। কোয়েশ্চেনটা কি ছিল? কোন প্রসঙ্গে এমন ঘটনা ঘটে? আচ্ছা, এরপর কি ঘটে? এরপর মিসেস চৌধুরী বৃদ্ধা শাশুড়ি অসীমকে কাছে ডাকে। চুপি চুপি বলেন যে সেও তার মায়ের মতো অসীম নাম ধরেই ডাকবে। অবশ্য যখন মিসেস চৌধুরী ও তার মেয়েরা বাড়িতে থাকবে না, তবে তবে তো তাকে আর বরাবর না বারবার করে মায়ের ডাক শোনার জন্য সাইকেল নিয়ে বাড়ি যেতে হবে না। আপ্লুত অসীম শুধু তার দিকে তাকিয়ে থেকে একটু এগিয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন। না বাবা, ও নাম তুমি বলো না বক্তাকে। তিনি কাকে কোন নাম বলতে মানা করেছেন, কেন? এরপর এই নাম নিয়ে কি সিদ্ধান্ত হয়? সিদ্ধান্ত সম্পর্কে নাম পরিবর্তনকারীর মনোভাব ব্যক্ত করো। সে নরেন্দ্রনাথ মিত্র রচিত নামগল্পে বক্তা মিসেস চৌধুরীর শাশুড়ি। মিসেস চৌধুরী হলেন স্বর্গীয় অসীম চৌধুরীর স্ত্রী। তিনি বক্তা, তাই বক্তা হলেন স্বর্গীয় অসীম চৌধুরীর মা। তিনি তাদের ফ্ল্যাটে কাজ করতে আসা ছেলেটিকে তার নাম অসীম চক্রবর্তী বলতে মানা করেছেন। কি নরেন্দ্রনাথ মিত্র রচিত নামগল্পের বক্তা মিসেস চৌধুরীর শাশুড়ি। মিসেস চৌধুরী হলেন স্বর্গীয় অসীম চৌধুরীর স্ত্রী, তাই বক্তা হলেন স্বর্গীয় অসীম চৌধুরীর মা। ও না বাবা, ও নাম তুমি বলো না, এটা হচ্ছে অসীম চৌধুরীর মাই বললেন। তিনি তাদের ফ্ল্যাটে কাজ করতে আসা ছেলেটিকে তার নাম অসীম চক্রবর্তী বলতে মানা করেছেন। তিনি ওই নামটি বলতে মানা করেছেন কারণ ওই নামটি যার ছিল সে তার বুক ভেঙে দিয়ে চলে গেছে। বৃদ্ধার ছেলের নামও ছিল অসীম। অকালে তার মৃত্যু হওয়ায় বৃদ্ধা শোকাহত। তাই বৃদ্ধাকে তার পরলোকগত ছেলের কথা মনে করিয়ে দেয় বলেই বৃদ্ধা এই নামটি বলতে মানা করেছেন। তাই বৃদ্ধাকে তার পরলোকগত ছেলের কথা মনে করিয়ে দেয় বলেই বৃদ্ধা এই নামটি বলতে মানা করেছেন। কিন্তু অসীমের নাম পরিবর্তন করে গোবিন্দ করায় অসীমের মোটেই ভালো লাগেনি। সে মনে মনে ক্ষুণ্ণ হলো। কয় মূর্ধন্যস্বয় ক্ষয় হ্রস্ব মূর্ধন্যয় মূর্ধন্য। তার মনে হলো ওই নামটা বড্ড গোলমেলে। তবুও দায়ে পড়ে সে নামটা মেনে নেয়, কারণ সে চাকরি করতে এসেছে। রাজি না হয়ে কোনো উপায় ছিল না। তাছাড়া এ বাড়ির লোকদের ব্যবহার আচার আচরণ খুবই ভালো। ভুলচুক হলে মিসেস চৌধুরী বকাঝোকা করেন না, হাসি মুখে শুধরে দেন। কিন্তু একটাই অসুবিধে হয়, বদলানো নাম মেনে মনে থাকে না। তাই অনেক সময় ডাকাডাকি করলে সাড়া দিতে অসুবিধে হয়। নেক্সট কোয়েশ্চেন। অসীম একটু ইতস্তত করে বলল, অসীমকে? সে ইতস্তত করে কাকে কি বলল? তার ইতস্তত করার কারণ কি? অসীমের ইতস্তত ভাব দেখে উদ্দিষ্ট ব্যক্তি কি বললেন? নরেন্দ্রনাথ মিত্র রচিত নামগল্পে অসীম হলো শহীদ কলোনির তালবস্য হয় দীর্ঘই ক লয়কার দন্তন্য হস্যই বস্তিতে থাকা ব দন্তস্বয় তয় হস্যই তয়কার বস্তিতে থাকা এক বিধবার একমাত্র সন্তান। মায়ের অসুস্থতার জন্য তাকে পরের বাড়িতে চাকরের কাজ করতে হয়েছে। অসীম ইতস্তত করে রেশনের দোকানের মালিক বিষ্ণু কাকাকে বলে। ইতস্তত করে রেশনের দোকানের মালিক বিষ্ণু কাকাকে বলে,
কারণ সে আশা করেছিল বিষ্ণু কাকা তাকে হয়তো কোনো দোকানে কাজ ঠিক করে দেবে কিংবা কোনো অফিসে বেয়ারার কাজ পাইয়ে দেবে। আমাদের কাছে অসীমের ইতস্তত করা অস্বাভাবিক ছিল না। সাধারণভাবে কেউ কারুর বাড়ির ফাই ফরমাস খাটতে চায় না। ফয়াকার হস্যই ফর ময়াকার তালবস্যা। সে ব্রাহ্মণীন বংশের ছেলে, বয়রাফলা আকার হয় ম মূর্ধন্য। সামান্য হলেও সে কিছু লেখাপড়া জানে, তাই তার কাছে এই কাজটা যুক্তিগ্রাহ্য নয়। স্বাভাবিক কারণে সে অফিসে বেয়ারার কাজ পেতেই পারে। নিদেন পক্ষে নিদেন পক্ষে কোনো দোকানে দন্তন্য হস্যই দয়েকার দন্তন্য প কর্মদয় ক্ষয়েকার, কোনো দোকানে কাজ পাওয়ার আশা সে করতেই পারে। তাই এইসব কাজ পেতে সে যেমন আগ্রহী তেমনি বাড়ির চাকরের কাজ করতে না চাওয়া অসঙ্গত নয়। বিষ্ণু কাকা অসীমের ইতস্তত ভাব দেখে বেশ বিরক্ত হয়। তার দোকানের সামনে লম্বা লাইন পড়েছে, বেশ কিছু রেশন কার্ডও জমা পড়েছে। অসহিষ্ণু অসহিষ্ণু সে জানায় যে তার দোকানে কোনো কাজ নেই। অসহিষ্ণু হয়ে সে জানায় যে তার দোকানে কোনো কাজ নেই। তাছাড়া অফিসে বেয়ারার কাজ পাওয়া এখন খুবই কঠিন ব্যাপার। তার দ্বারা যতটা সম্ভব সে ততটাই করেছে। এ কাজ যদি পছন্দ না হয় তবে সে নাও নিতে পারে।